বাংলাদেশের রাজনীতির বাতাসে মধ্যপন্থা বলে শব্দটি বেশ কয়েক মাস ধরে আবার ভেসে বেড়াচ্ছে। আমজনতার মাঝে এই মধ্যপন্থা শব্দটা খুব একটা পরিচিত না হলেও রাজনীতির ময়দানে কিন্তু বেশ শোরগোল আছে। শোরগোলের কারণ কি? শোরগোলের কারণ হচ্ছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত হওয়া নাগরিক ছাত্র পরিষদ বা এনসিপি, যাকে আমরা বলছি, সেই এনসিপি নিজেদেরকে মধ্যপন্থী শক্তি হিসেবে পরিচয় দিচ্ছে। যারা পুরনো ধারা ডান ও বাম ধারার বাইরে একটি নতুন পথ তৈরি করতে চায়। যদিও আমরা জানি রাজনৈতিক অঙ্গনে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপিকেও তার জন্মলগ্ন থেকে একটি সফল মধ্যপন্থী বা সেন্ট্রিস্ট দল হিসেবে দেখা হয়। চলুন একটু জানি এই মধ্যপন্থা আসলে কি। এই কি জানার আগে কেন এই আলাপ সেটা একটু জানাতে চাই। কারণ বিএনপি যেভাবে মধ্যপন্থী হয়ে উঠেছিল এবং এনসিপি যেভাবে মধ্যপন্থী হয়ে উঠতে চাইছে, এই দুয়ের তুলনামূলক বিশ্লেষণ করলেই হয়তো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ গতিপথ কিছুটা অনুমান করা সম্ভব। সেই আলাপের বিস্তারিততে আমরা আসবো, তবে তার আগে চলুন জেনে নেই মধ্যপন্থা বিষয়টি আসলে কি। এটি কি একটি সুনির্দিষ্ট আদর্শ, নাকি বিভিন্ন বিপরীতমুখী শক্তিকে এক ছাতার নিচে আনার এক জটিল রাজনৈতিক কসরত? সত্যি বলতে মধ্যপন্থা কোনো রেডিমেড পোশাক নয় যা চাইলেই পরে ফেলা যাবে। এটি একটি রাজনৈতিক প্রক্রিয়া যার মাধ্যমে একটি দল সমাজের কেন্দ্রবিন্দুতে নিজের অবস্থান তৈরি করে। বিএনপির জন্ম ও বিকাশ এই প্রক্রিয়ার সবচেয়ে বড় এবং সফল উদাহরণ। আমরা যদি একটু পেছনে যাই, 1975 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর এক চরম শূন্যতার মধ্যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। তখন তার মূল চ্যালেঞ্জ ছিল সদ্য স্বাধীন দেশের বিভিন্ন পরস্পর বিরোধী শক্তিকে একটি রাজনৈতিক কাঠামোর মধ্যে নিয়ে আসা। এই কাজটি তিনি করেছিলেন এক অবিশ্বাস্য রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে। তিনি কোনো নির্দিষ্ট আদর্শের বিশুদ্ধতা খোঁজেননি, বরং এক প্রায়োগিক রাজনৈতিক রসায়ন তৈরি করেছিলেন। যদি একদম সাধারণ মানুষের ভাষায় বলি, তাহলে বলতে হয় সেই মুহূর্তে দেশের মানুষের কাজে আসবে সেরকম কেজো মানুষকে তিনি খুঁজে নিয়েছিলেন। আদর্শ যাই হোক, দেশের জন্য তো তারা কাজ করবেন। জিয়াউর রহমান আওয়ামী লীগের বাঙালি জাতীয়তাবাদ ও এর বিপরীতে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা আনেন। এই আইডিয়াকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন ধর্ম ও সমাজের অন্তর্ভুক্তিমূলক দর্শন, এবং তৎকালীন সমাজতান্ত্রিক অর্থনীতি থেকে বেরিয়ে তিনি একটি পরিকল্পিত এবং মুক্ত অর্থনীতি প্রবর্তনের মতো পদক্ষেপ নিয়েছিলেন, যেখানে টেনেছিলেন দেশের উঠতি ব্যবসায়ী, শিল্পপতি ও সাধারণ মানুষকেও। বিএনপির রাজনীতি বিকাশের প্রথম ধাপে একদিকে ছিলেন মশিউর রহমান জাদু মিয়ার মতো চীনপন্থী বাম রাজনীতিক, অন্যদিকে ছিলেন শাহ আজিজুর রহমানের মতো ডানপন্থী নেতারাও। এ বিষয়ে বিস্তারিত বলতে যেয়ে আরেক রাজনীতিবিদ, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, জিয়ার অন্তর্ভুক্তির রাজনীতি শ্রেষ্ঠ উদাহরণ ছিল 1979 সালের সংসদ, বাংলাদেশের ইতিহাসে বেস্ট এভার ইলেক্টেড পার্লামেন্ট। সেই সংসদে তিনি কেবল নিজের দলের নেতাদের আনেননি, সশস্ত্র বামপন্থী রাজনীতির নেতা মোহাম্মদ তোয়াহা, কট্টর আওয়ামী লীগের সুরঞ্জিত সেনগুপ্ত এবং মুসলিম লীগের খান এ সবুরের মতো সম্পূর্ণ ভিন্ন আদর্শের নেতারাও সংসদে জায়গা পেয়েছিলেন। জিয়া জানতেন রাষ্ট্র সবার এবং গণতন্ত্র মানেই ভিন্ন মতের চর্চা। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলেছেন, জিয়ার গণতান্ত্রিক চেতনার সবচেয়ে বড় প্রমাণ ছিল যখন তিনি দেখলেন সংসদে তার সমালোচনা করার মতো পর্যাপ্ত বিরোধী সদস্য নেই। তখন তিনি ব্যারিস্টার মওদুদ আহমেদের নেতৃত্বে নিজ দলের এমপিদের দিয়ে একটি অপোজিশন ককাস তৈরি করেন। উদ্দেশ্য ছিল সরকারের কাজের গঠনমূলক সমালোচনা নিশ্চিত করা। কোন রাষ্ট্রনায়ক নিজের সমালোচনাকে এভাবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার সাহস দেখিয়েছেন বলেন তো? বরং আমরা তো দেখেছি যে গত 2 দশকে সমালোচনার মুখ কিভাবে চেপে দেওয়া যায় তারই পদক্ষেপ। এভাবে বিএনপির রাজনীতির নানা দিক লক্ষ্য করলে দেখব, বিএনপি মধ্যপন্থী এই ঘোষণা দিয়ে রাজনীতি শুরু করেনি, বরং বাম ডান, ধর্মনিরপেক্ষতা, সামরিক বেসামরিক, ব্যবসায়ী আমলা সকল গ্রুপ ও দ্বন্দ্বকে ধারণ করে একটি ভারসাম্য তৈরি করে তারা সমাজের মধ্যবিন্দু বা কেন্দ্র হয়ে উঠেছিল। এখন আসি সেই আলাপে যেখানে শুরুতে বলছিলাম এনসিপির কথা। যে এনসিপি আরেকটি মধ্যপন্থার দল বলে নিজেকে দাবি করছে, সেটা তারা কতটা হয়ে উঠতে পেরেছে এবং বাংলাদেশের রাজনীতিতে এর প্রয়োজনীয়তা এই মুহূর্তে কতটুকু। আমরা দেখতে পেলাম গণ অভ্যুত্থানের গর্ভ থেকে জন্ম নেওয়া এনসিপির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। তাদের
ঘোষিত নীতি ফেসিবাদী কাঠামোমুক্ত, দুর্নীতিমুক্ত ও বহুত্ববাদী বাংলাদেশ করা, যা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাও। এবং এনসিপির এই অনেক নেতাই ছিলেন জুলাই অভ্যুত্থানের সামনের সারির সংগঠক, কিন্তু তাদের মধ্যপন্থার দাবিটি তাদের কার্যক্রমের সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন উঠছে। চলুন এটাকে আমরা কয়েকটি ভাগে ভাগ করি। দেখি প্রথমেই দলটির দর্শনগত অবস্থান। আমরা কি দেখতে পাচ্ছি, তাদের রাজনৈতিক দর্শন কি? সাধারণ মানুষের কাছে পরিষ্কার হয়েছে তার রাজনৈতিক দর্শন। তারা বলছেন সাম্য, মানবিক মর্যাদা, বহুত্ববাদী গণতান্ত্রিক বাংলাদেশ করার কথা। এটা তো একটা আকাঙ্ক্ষা, এবং এটা জুলাই অভ্যুত্থানেরও আকাঙ্ক্ষা। বারবারই আসলে এই প্রসঙ্গটি বলতে হয়। প্রশ্ন হলো, এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের রাজনৈতিক দর্শন কি? যেমন আমরা একটা পুঁজিবাদী অর্থনীতিতে আছি, প্রায় 4 দশক দেশটি চলেছে মুক্তবাজার অর্থনীতিতে। এখন অর্থনীতির নীতি বিষয়ে এনসিপির দর্শনগত জায়গাটি কি হবে? কারণ পুঁজিবাদী অর্থনীতি সম্পদের বৈষম্য তৈরি করে। তাহলে বৈষম্যহীন সমাজ হবে কিভাবে? রাজনীতির কোন দার্শনিক অবস্থান থেকে তারা এই বিষয়টি অ্যাড্রেস করবেন? দ্বিতীয়ত, নীতিগত সংকট। একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের কয়েক মাস পরেও এনসিপির কোনো ম্যানিফেস্টো হাজির করতে পারেনি তারা। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্রে যেমন আমরা দেখেছিলাম 19 দফা কর্মসূচি, যেমন কোনো সুনির্দিষ্ট অর্থনৈতিক নীতি, নারী নীতি, সামাজিক রূপরেখা জাতির সামনে এখনও তারা তুলে ধরতে পারেনি। রয়টার্সের এক সাক্ষাৎকারে দলটির প্রধান নাহিদ ইসলাম নিজেই স্বীকার করেছেন কিছুদিন আগে, দেশব্যাপী তাদের দলীয় কাঠামোই এখনও ঠিকভাবে গড়ে ওঠেনি। যদিও এরই মধ্যে তারা নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন। নীতি প্রশ্নে আবারও ফিরি। এই জায়গাটিতে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণ হচ্ছে তাদের মধ্যে স্ববিরোধিতার সংকট রয়েছে। যেমন এনসিপি যখন নিজেদেরকে সাম্য, মানবিক মর্যাদা, বহুত্ববাদী গণতান্ত্রিক আধুনিক মধ্যবর্তী শক্তি হিসেবে তুলে ধরছে, তখন নারী অধিকার ইস্যুতে তাদের বক্তব্য ও ভূমিকায় বেশ স্ববিরোধিতা দেখা যাচ্ছে। সরকারে গঠিত নারী সংস্কার কমিশনের রিপোর্ট প্রকাশের পর দলীয় দপ্তরের যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত যেমন বলেন, কমিশনের কিছু সুপারিশ ধর্ম, সমাজ ও নারীকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই বক্তব্য একদিকে মৌলবাদী চেতনার প্রতি মাথা নোয়ানোর ইঙ্গিত দেয়, অন্যদিকে নারীর সম অধিকার রক্ষার প্রশ্নে এনসিপির বক্তব্যে অস্পষ্টতা প্রমাণ করে। এমনকি হেফাজত ঘনিষ্ঠ এক সমাবেশে এনসিপির নেতারা উপস্থিত থেকে হেফাজত থেকে নারীর প্রতি অবমাননাকর যে বক্তব্য এসেছে তার প্রতিবাদ না করাটাকে সমাজের নারী বিদ্বেষী মনোভাবের লক্ষণ দেখতে পাচ্ছেন অনেকেই। দলটির কিছু নারী নেত্রী নারীর মর্যাদা রক্ষার ক্ষেত্রে প্রতিবাদী কণ্ঠস্বর হলেও পুরুষ নেতাদের মাঝে সমান উত্তরাধিকার, মেরিটাল রেপ এবং ধর্মীয় লিঙ্গ বৈষম্য বিরোধী আইনের মতো প্রয়োজনীয় সংস্কারকে ধর্মবিরোধী এবং বিভাজন সৃষ্টিকারী ব্যাখ্যা দেওয়ার চেষ্টা দেখা গেছে। এই মত কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের। এ তো গেল নারী ইস্যুতে তাদের স্ট্যান্ড। এবার আসি তাদের আর্থিক দুর্নীতির অভিযোগের বিষয়ে। আনুষ্ঠানিকভাবে দলটি গঠন হওয়ার আগে থেকেই এই দলের একদম প্রথম ও দ্বিতীয় সারির কিছু নেতাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ গণমাধ্যমে নিয়মিত খবর হয়। আর্থিক দুর্নীতির অভিযোগ তাদের শুদ্ধ রাজনীতির দাবিকে শুরুতেই প্রশ্নবিদ্ধ করেছে। একটি রাজনৈতিক দল যখন নয়া বন্দোবস্তের কথা বলে ক্ষমতার স্বাদ পাওয়ার আগেই যখন নেতৃত্বের নানা স্তরে এমন নৈতিক স্খলনের চিহ্ন দেখা যায়, তখন প্রশ্ন উঠতেই পারে এই দল নতুন কোন নয়া বন্দোবস্ত দেবে। বিএনপি যেমন গ্রাম, শহর, কৃষক, শ্রমিক, ডান বাম সবাইকে ধারণ করে একটি ক্যাচ অল পার্টি হয়ে উঠেছিল, এনসিপির মধ্যে সেই অন্তর্ভুক্তিমূলক চরিত্র এখনো অনুপস্থিত। এনসিপির কার্যক্রম এখনো ছাত্র ও নগর কেন্দ্রিক। বাংলাদেশে প্রগতিশীল রাজনীতি, মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি নানাভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেই সুযোগ কাজে লাগিয়ে এনসিপি কি নতুন মোড়কে মধ্যপন্থার নামে ডান রাজনীতি হাজির করতে চাচ্ছে? নতুন গঠিত রাজনৈতিক দল এনসিপি তার প্রতীক হিসেবে শাপলা প্রতীক চেয়েছে। এটি নিয়ে বিভিন্ন মহলে নানা আলাপও চলছে, কারণ শাপলা হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীক। এই জাতীয় প্রতীক কি একটি রাজনৈতিক দল তার দলীয় প্রতীক হিসেবে চাইতে পারে? প্রশ্ন সেখানে, তারা এই প্রতীকটি কি শাপলা নিয়ে মানুষের যে অনুভূতি সেটাকে কাজে লাগাতে চায়, অথবা জাতীয় প্রতীকের সাথে নিজের দলের প্রতীক করে কোথাও কি সুবিধা নিতে চায়? এনসিপির সামনে এখন কঠিন পরীক্ষা। তারা কি বিএনপির মতো একটি অন্তর্ভুক্তিমূলক বিগ ট্যান্ট পার্টি হয়ে উঠবে? যদি ওঠে, সেক্ষেত্রে বিএনপি থেকে সে রাজনৈতিকভাবে কোথায় আলাদা হবে? বিএনপির রাজনীতির দর্শনগত জায়গায় যদি এনসিপি ঘুরপাক খায়, তাহলে জুলাই অভ্যুত্থানের চাহিদা বা আকাঙ্ক্ষা কি পূরণ হবে? যে নতুন রাজনীতি বা নতুন বন্দোবস্তের দাবি করছে স্বয়ং এনসিপি? পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।